নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনার দ্বিতীয় পর্ব 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করব। এসো আমরা সরাসরি বিষয় চলে যাচ্ছি। এসো আমরা সরাসরি বিষয় চলে যাচ্ছি। 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার। 19 শতক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 19 শতকে আমরা দেখতে পাই ভারতবর্ষ তথা বাংলার বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করেছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। এই ঔপনিবেশিক শাসনের হাত ধরেই বাংলায় সূচনা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার। পাশ্চাত্য শিক্ষার বিকাশের পাশাপাশি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চা, ইংরেজি ভাষা সাহিত্যের বিকাশ, এছাড়া বিভিন্ন সংস্কার, ধর্ম প্রভৃতি ক্ষেত্রে এক আমূল পরিবর্তন সূচিত হচ্ছে। এই পরিবর্তনের হাত ধরেই 19 শতকে সূচনা হয়েছিল নবজাগরণের। নারী শিক্ষার উন্নয়ন বাংলায় শিক্ষা সংস্কারকে এক অভূতপূর্ব উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এই অগ্রগতির ফলে ভবিষ্যতে আমরা দেখতে পাই সমকালীন মনীষীদের এবং ব্রিটিশদের অবদানের মাধ্যমে কিভাবে বাংলা তথা ভারতবর্ষে গড়ে উঠছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং সেখান থেকে পাশ করে মেয়েরা এবং পুরুষেরা তারা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে। সামাজিক সংস্কার, আর্থিক সংস্কার, ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে তাদের অবদান আজও স্মরণীয়। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সূচনাকালে আমরা জানি এদেশের শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত পশ্চাৎপদ। হিন্দুদের ছিল টোল এবং পাঠশালা, মুসলিমদের জন্য ছিল মক্তব এবং মাদ্রাসা। এগুলোই ছিল শিক্ষাদানের প্রধান কেন্দ্র। এই সকল প্রতিষ্ঠানে মূলত ধর্মীয় কাহিনী, আরবি, ফার্সি, সংস্কৃত প্রভৃতি ভাষা এবং সাধারণ কিছু বিষয়ের প্রাথমিক শিক্ষা দেওয়া হতো। আধুনিক জ্ঞান বিজ্ঞান, গণিত, ভূগোল, ইতিহাস প্রভৃতি বিষয়ে কোনো শিক্ষাদানের ব্যবস্থা এই সকল প্রতিষ্ঠানে ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করত যে ভারতীয়দের শিক্ষার অগ্রগতির জন্য ব্রিটিশদের অর্থ সম্পদ ব্যয়ের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ভারতীয়দের ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করলে তারা সরকারের ওপর ক্ষুব্ধ হতে পারে। তৃতীয়ত, ভারতীয়রা আধুনিক পাশ্চাত্য শিক্ষা পেলে ভবিষ্যতে তাদের মধ্যেও স্বাধীনতা, স্পৃহা বা চেতনা জেগে উঠবে। এই মানসিকতার ফলস্বরূপ ইংরেজ কোম্পানি দেশীয় শিক্ষার অগ্রগতির বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে সংস্কৃত এবং আরবি, ফার্সি শিক্ষাকেই উৎসাহ দেয়। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা মাদ্রাসা। স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি। জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে বারাণসীর সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। লর্ড ওয়েলেসলির উদ্যোগে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রাচ্য বিদ্যা শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান হিসেবেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল। মূল উদ্দেশ্যই ছিল ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষার পরিবর্তে দেশীয় শিক্ষারই
উন্নয়ন ঘটানো। প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয় 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট যখন চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে। এই আইনের একটি ধারায় বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষা খাতে ব্যয় করবে। সেই অনুসারে জনশিক্ষা নীতি নির্ধারণের জন্য 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানান। এইভাবে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়, যা পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক নামে পরিচিত। লর্ড বেন্টিং 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতবর্ষে ভারতীয় গভর্নর হিসেবে অবস্থান করেছিলেন। তার আইন সচিব ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন এবং মেকলে প্রাচ্য না পাশ্চাত্য কোন পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়লে মেকলে পাশ্চাত্যবাদের সমর্থক হিসেবে উঠে আসেন। প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। অন্যদিকে টমাস ব্যাবিংটন মেকলে ছাড়াও পাশ্চাত্যবাদের সমর্থকদের মধ্যে ছিলেন আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কলভিন প্রমুখ। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে বলেছিলেন, ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ। অর্থাৎ মেকলে সম্পূর্ণভাবে মনে করতেন যে ভারতবর্ষের যে সাহিত্য বা শিক্ষা ব্যবস্থা ছিল তা ছিল অত্যন্ত পশ্চাৎপদ এবং নিম্নধর্মী। এরপর আমরা দেখে নেব ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কি কি বেসরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয় বেসরকারি ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। প্রাথমিক পর্বের উদ্যোগ ভারতে কোম্পানির শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এদেশে নিত্য নতুন ইংরেজদের সওদাগরি অফিস, আইন আদালত, সরকারি অফিস কাছারি ও বাণিজ্য প্রতিষ্ঠান চালু হতে থাকে। এই সময় ইংরেজদের প্রতিষ্ঠানগুলিতে চাকরি পাওয়ার আশায় বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় ইংরেজি শিক্ষার প্রতি আকৃষ্ট হয়। সোরবোন, ডেভিড ড্রামন্ড প্রমুখ বিদেশি কলকাতায় ইংরেজি শেখার স্কুল প্রতিষ্ঠা করেন। 19 শতকের উদ্যোগ। 19 শতকের এই উদ্যোগের মধ্যে প্রথমেই আমরা জেনে নেব যে বেসরকারি ইংরেজি স্কুলগুলোর মধ্যে কারা ছিল বিশেষ উল্লেখযোগ্য। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাংলো হিন্দু স্কুল। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, স্যার হাইডিস্ট প্রমুখর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ, পরবর্তীকালে যার নাম হয় প্রেসিডেন্সি কলেজ। এবং 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন পটলডাঙ্গা একাডেমি, পরবর্তীকালে যার নাম হয় হেয়ার স্কুল। এরপরে দেখব খ্রিস্টান মিশনারিদের অবদান। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্ট ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে তারা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারও করতে শুরু করেন। যেমন শ্রীরামপুর মিশনের উদ্যোগে শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড নামে 3 জন খ্রিস্টান মিশনারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনারি ত্রয়ীরা পরবর্তীকালে প্রায় 126টি বিদ্যালয় স্থাপন করেন এবং সেখানে প্রায় 10,000 ছাত্র
পাশ্চাত্য শিক্ষালাভের সুযোগ পায়। শ্রীরামপুর মিশনের পাশাপাশি আমরা দেখতে পাই লন্ডন মিশনারিদের উদ্যোগ। লন্ডন মিশনারি সোসাইটির সদস্য রবার্ট মে প্রথমে চুঁচুড়ায় 1795 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে অন্যত্র 36টি ইংরেজি শিক্ষার স্কুল চালু করেন। চার্চ মিশনারি সোসাইটি 1799 খ্রিস্টাব্দে ছিল এরকমই আরো একটি মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান। মিশনারি এবং উচ্চশিক্ষা। ভারতে উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রেও মিশনারিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেমন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর কলেজ। 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনের উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, পরবর্তীকালে যার নাম হয় স্কটিশ চার্চ কলেজ। এছাড়া বেলজিয়ামের মিশনারিদের উদ্যোগে 1835 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সেন্ট জেভিয়ার্স কলেজ এবং লরেটো হাউস। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগও নেওয়া হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট, পরবর্তী সময় মেকলের প্রতিবেদন বা মেকলে মিনিট, হার্ডিঞ্জের ঘোষণা, উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ এবং হান্টার কমিশন। আমরা একে একে জেনে নেব এই সরকারি উদ্যোগ সম্পর্কে, যারা পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন বা চার্টার অ্যাক্ট। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের একটি ধারায় ভারতের জনশিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই উদ্দেশ্যে কোম্পানির উদ্যোগে 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয় ভারতবর্ষে। মেকলের প্রতিবেদন বা মেকলে মিনিট 1835 খ্রিস্টাব্দ। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। এই প্রতিবেদনে মেকলে স্পষ্ট বলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে সম্পূর্ণরূপে ব্রিটিশ। এমনটাই আশা করেছিলেন মেকলে। তাঁর প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আসবে। এই কারণেই তাঁর প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন। 19বিংশ শতকের 4 এবং 5 দশকে ক্রমে সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার শুরু হতে থাকে। প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব 1839 খ্রিস্টাব্দে অকল্যান্ড মিনিট ঘোষণার মাধ্যমে তার অবসান ঘটানো হয় এবং বলা হয় পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি ওই 1 লক্ষ টাকা প্রাচ্য শিক্ষার খাতেও ব্যয় করা হবে। 1843 খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। ক্রমে কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয় এবং তার ছাত্র সংখ্যা বাড়তে থাকলে শিক্ষা খাতে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়েছিল, তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। 1835 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন, মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল এবং রুড়কিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। 1844 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ একটি ঘোষণা করেন। তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগের সময়
ইংরেজি ভাষায় দক্ষ লোকেদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষায় প্রবল আগ্রহ দেখা দেয়। তারা ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হয় এবং ইংরেজি বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা বাড়তে থাকে। উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয়। সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথাই বলা হয়েছিল। সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়। বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। শিক্ষক শিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়। হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে গঠিত হান্টার কমিশন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সরকারি অনুদান সংক্রান্ত নীতি নির্ধারণ করতে সচেষ্ট হয় এবং প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য বেশ কিছু সুপারিশ করে। এছাড়া সরকারি সাহায্যে বিদ্যালয় লাইব্রেরি স্থাপন, মেধাবী ছাত্রদের বৃত্তিদান ও স্ত্রী শিক্ষা প্রসারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলাফল কি হলো? যে ভারতবর্ষে একটা সময় শিক্ষার ক্ষেত্রে ছিল পশ্চাৎপদ, সেই ভারতবর্ষই পরবর্তী সময়ে বেসরকারি এবং পরে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় তার বহুমুখী প্রভাব বিস্তার করেছিল। 19 শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাবগুলি হল যুক্তিবাদের প্রসার। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে আসার ফলে ভারতবাসীর মধ্যে কুসংস্কারাচ্ছন্ন মধ্যযুগীয় ধ্যান ধারণার পরিবর্তন ঘটে এবং যুক্তিবাদী ধ্যান ধারণা প্রতিষ্ঠিত হয়। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতে যুক্তিবাদী শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়। পাশ্চাত্যবাদী আদর্শের প্রসার। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতবাসীর একাংশ পাশ্চাত্য সভ্যতার ইতিহাস, জ্ঞান বিজ্ঞান, মানবতাবাদ, স্বাধীনতা, গণতন্ত্র, যুক্তিবাদ প্রভৃতি উচ্চ আদর্শের সঙ্গে পরিচিত হয়ে ওঠে। ধর্ম এবং সমাজ সংস্কার। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে 19 শতকের শিক্ষিত ভারতীয়রা কুসংস্কার মুক্ত হয়ে ওঠে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, রাজনীতি, সমাজতন্ত্র প্রভৃতি বিষয় প্রগতিমূলক চিন্তাভাবনার উন্মেষ হয়। ভারতে নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলন, ধর্ম সংস্কার ও সমাজ সংস্কার আন্দোলন শুরু হয়। জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটছে, যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে পরিণতি লাভ করেছিল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা প্রথমে সমাজ সংস্কারমূলক কাজ এবং পরবর্তীকালে দেশের স্বাধীনতার কাজে আত্মনিয়োগ করেছিলেন। তবে পাশ্চাত্য শিক্ষার কয়েকটি কুপ্রভাবও ছিল, যেমন ভারতীয় ভাষা এবং সংস্কৃতির প্রতি অবহেলা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অবহেলা। সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে যে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা দেয়া হতো, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতবাসী সেই বিষয়ে কোনো আগ্রহই দেখায়নি। এছাড়া অবহেলিত হয় নারী শিক্ষা এবং গণশিক্ষা। পরোক্ষভাবে খ্রিস্ট ধর্মের প্রচার ছিল এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অন্যতম কুপ্রভাব। এরপরে আমরা চলে যাব নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায়। প্রথমে আমরা দেখে নেব সমকালীন সময়ে কিভাবে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। 19 শতকের সূচনাকালে বঙ্গ সমাজে মেয়েদের লেখাপড়ার বিষয়টিকে সুনজরে দেখা হতো না।
অল্প বয়সে বিবাহ, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, ধর্মীয় বিধিনিষেধ, বিভিন্ন সামাজিক প্রথা, পর্দা প্রথা প্রভৃতি নারী শিক্ষার প্রসারে প্রধান বাধা হয়ে উঠেছিল। শুধুমাত্র কয়েকটি জমিদার এবং অভিজাত পরিবারের মেয়েরা শিক্ষিত হলেও সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে মেয়েরা পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। তা সত্ত্বেও এই শতকের দ্বিতীয় দশক থেকে বাংলায় নারী শিক্ষার প্রচলন ঘটে। এ বিষয়ে সর্বপ্রথম যিনি উদ্যোগ নেন তারা হলেন খ্রিস্টান মিশনারিরা। শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি, ওয়ার্ড এবং মার্সম্যানের উদ্যোগে 1811 খ্রিস্টাব্দে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। লন্ডন মিশনারি সোসাইটির রবার্ট মে 1818 খ্রিস্টাব্দে চুচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ব্যাপটিস্ট মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফিমেল জুভেনাইল সোসাইটি 1819 খ্রিস্টাব্দে। এছাড়াও বিভিন্ন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। মিসেস কুক, মেরি উইলসন, মেরি কার্পেন্টার, অ্যানেট অ্যাক্রয়েড প্রমুখ বিদেশিনী বাংলায় নারী শিক্ষার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মিস কুক ক্যালকাটা ফিমেল স্কুল 1828 খ্রিস্টাব্দে এবং প্যারিচাঁদ মিত্র বারাসাতে একটি বালিকা বিদ্যালয় 1847 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কলকাতা স্কুল সোসাইটি 1817 খ্রিস্টাব্দে, লেডিস সোসাইটি এবং লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন 1824 খ্রিস্টাব্দে প্রভৃতি প্রতিষ্ঠান বাংলায় নারী শিক্ষার প্রসারে সক্রিয় অংশগ্রহণ করে। তাদের এই উদ্যোগ সমকালীন বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে এবং নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাংলায় নারী শিক্ষার প্রসারের কাণ্ডারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পরলোক গমন করেন 1891 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন পথিকৃৎ, নারী শিক্ষা বিস্তারের অন্যতম কাণ্ডারি এবং পথিকৃৎ। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ এবং সংস্কৃতির কখনোই উন্নতি সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুনের উদ্যোগে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হিন্দু বালিকা বিদ্যালয়। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ নারী শিক্ষার পক্ষে কথা বললে তিনি নারী শিক্ষা বিস্তারে বেশি করে উদ্যোগী হন। 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরকে দক্ষিণবঙ্গের বাংলা বিদ্যালয়গুলির সহকারী ইন্সপেক্টর নিযুক্ত করা হলে 1857 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে 1858 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে 1348 জন ছাত্রী সহ 40টি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেন এবং এই স্কুলগুলির স্থাপনের ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে প্রায় 3,400 টাকা খরচ করেন। তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়গুলিকে সরকার আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করলে তিনি নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেন। পরবর্তী সময় বিদ্যাসাগর সরকারের কাছে ধারাবাহিক তদবির করায় সরকারি বিদ্যালয়গুলোর কিছু আর্থিক সুবিধা দান করতে রাজি হয় সরকার। এছাড়াও বিদ্যাসাগর পরবর্তীকালে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর প্রভৃতি জেলায় আরো কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1854 খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। ওই বছর সরকার নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে সরকারি অনুদান প্রদানের কথা ঘোষণা করে। বিদ্যাসাগর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন
বর্তমান বিদ্যাসাগর কলেজ এবং মা ভগবতী দেবীর স্মৃতিতে নিজ গ্রাম বীরসিংহে প্রতিষ্ঠা করেন 1890 খ্রিস্টাব্দে ভগবতী বিদ্যালয়। বিদ্যাসাগরের শিক্ষার লক্ষ্যই ছিল গণমুখী। তৎকালীন সংস্কৃত কলেজ শুধুমাত্র ব্রাহ্মণ এবং বৈদ্যদের জন্যই খুলে রাখা হতো, কিন্তু 1891 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে বিদ্যাসাগর কলেজের দরজা অব্রাহ্মণদের কাছেও উন্মুক্ত করে দিয়েছিলেন। শিক্ষার উন্নতি তথা ছাত্রদের সুবিধার্থে বিদ্যাসাগর অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে ছোটদের জন্য বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় এবং বড়দের জন্য শকুন্তলা, সীতার বনবাস, উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী ছিল বিশেষ উল্লেখযোগ্য। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সকল বাঙালি মনীষী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, রাজা রামমোহন রায় ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। কুসংস্কারমুক্ত সমাজ এবং স্বাধিকার প্রাপ্ত নারী সমাজ গঠন করার জন্য রামমোহন রায় বিশেষ জোর দেন পাশ্চাত্য শিক্ষার ওপর। তিনি আখ্যায়িত হন ভারতের প্রথম আধুনিক মানুষ বা ভারত পথিক নামে। রামমোহন উপলব্ধি করেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না হলে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হবে না। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি 1815 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। কোম্পানি 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয়। রামমোহন 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে এক পত্র দ্বারা এই অর্থ আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষার প্রসারের জন্য ব্যয়ের দাবি জানান। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় পাশাপাশি আমরা দেখতে পাই ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ প্রমুখ তাকে নানাভাবে সহায়তা করে। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠায় রামমোহন রায়ের সহায়তার কথা কেউ কেউ স্বীকার করলেও ডক্টর রমেশচন্দ্র মজুমদার তা মানেননি। রামমোহন রায় 1824 খ্রিস্টাব্দে রেভারেন্ড হেনরি ওয়্যারকে এক পত্রে জানান যে বাংলার 2/3 মানুষ তাদের সন্তানদের পাশ্চাত্য শিক্ষাদানে আগ্রহী। শিক্ষার্থীদের মন থেকে সামাজিক কুসংস্কার ও মূর্তি পুজোর সংস্কার দূর করার জন্য রামমোহন 1826 খ্রিস্টাব্দে একটি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1883 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠায় তিনি আলেকজান্ডার ডাফকে সহায়তা করেন। পরিশেষে বলা যায় রামমোহন রায়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা না পেলে লর্ড বেন্টিং এর পক্ষে 1835 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হতো না। বিজ্ঞান ভিত্তিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে সোচ্চার দাবি জানিয়ে রামমোহন রায় নিঃসন্দেহে আধুনিক ভারত গড়ার কাজটি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। রামমোহন রায়কে তার সামাজিক সংস্কারের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকার জন্য তাকে ভারতের নবজাগরণের অগ্রদূত বা ভারত পথিক নামে অভিহিত করা যায় অনায়াসেই। এবার আমরা চলে আসব পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকায়। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সকল উদার মনস্ক ও মানবহিতৈষী ব্যক্তি নিরলস পরিশ্রম করে গেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রাধাকান্ত দেব। 1784 থেকে 1867 খ্রিস্টাব্দ। একদিকে তিনি ছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা বা গোষ্ঠীপতি, অন্যদিকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি ছিলেন প্রগতিশীল মানসিকতার অধিকারী। প্রথম জীবনে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুন্সি ছিলেন। ওয়ারেন হেস্টিংস ও ওয়েলেসলির অধীনে কাজ করার সুবাদে পাশ্চাত্য শিক্ষার প্রতি তিনি আকৃষ্ট হন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড হেয়ার, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার হাইডেস্ট প্রমুখের সঙ্গে মিলিতভাবে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি এই কলেজের পরিচালক মণ্ডলীর সদস্য ও পরে অধিকর্তা এবং কর্মাধ্যক্ষ নিযুক্ত হন।
তিনি স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। নারী শিক্ষার ক্ষেত্রেও তিনি পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দেন। 1822 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি পুস্তিকা তিনি প্রকাশ করেন। কলকাতা মেডিকেল কলেজের হিন্দু ছাত্রদের সব ব্যবচ্ছেদকে তিনি সমর্থন করেন। তিনি বিভিন্ন ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদের জন্য হিন্দু কলেজের ছাত্রদের উৎসাহিত করেন। তিনি হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে এর পরিচালন সমিতির সভাপতি নিযুক্ত হন। রাজা রাধাকান্ত দেবের অন্যতম বৈশিষ্ট্য ছিল সমকালীন যে সকল স্কুলগুলি কলকাতায় ছিল সেই স্কুলগুলিতে যে সকল ছাত্ররা প্রথম হতো বা ভালো রেজাল্ট করত তাদেরকে তিনি শোভাবাজার রাজবাড়িতে তার নিজের বাসস্থানে ডেকে পাঠাতেন এবং তাদেরকে বিভিন্ন উপহার দিতেন, যাতে তারা আরো উৎসাহিত হয়ে আরো ভালোভাবে তাদের পড়াশোনায় নিজেদের নিয়োজিত করতেন। বলা যায় এক ধরনের প্রাইজ দিতেন। এছাড়াও ছাত্রীদের মধ্যে যারা ভালো রেজাল্ট করত তাদেরও তিনি তাদের বাড়িতে উপহার পৌঁছে দিতেন। নিয়মিত ছাত্রদের ইংরেজি শিক্ষা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য তিনি নিজেই চলে যেতেন সেসব স্কুলগুলোতে এবং সচক্ষে দেখতেন যে কিভাবে ছাত্ররা পড়াশোনা করছে এবং শিক্ষকরা তাদের পড়াচ্ছেন। এইভাবেই তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার আমরা চলে আসব পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ইউরোপের যে সকল ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা বা উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডেভিড হেয়ার। স্কটল্যান্ডের ঘড়ি প্রস্তুতকারক ডেভিড হেয়ার 1775 থেকে 1842 খ্রিস্টাব্দে তার জীবনীকাল। তিনি ঘড়ির ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। সেই অর্থ তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কাজে ব্যয় করার আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন। তার সক্রিয় উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে কলকাতায় তিনি স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং 1818 খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। তার উদ্যোগে সিমলা স্কুল ও আরপুলি স্কুল নামে আরো দুটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষার প্রসারেও তিনি বিভিন্ন উদ্যোগ নেন। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তিনি এদেশীয় ছাত্রদেরও উৎসাহিত করেন। কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদেও হেয়ারের পূর্ণ সমর্থন ছিল। নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে নিজের যাবতীয় অর্থ ব্যয় করে জীবনের শেষ দিকে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুনের ভূমিকা নিয়ে এবার আমরা আলোচনা করব। 1848 খ্রিস্টাব্দে বড়লাটের শাসন পরিষদে আইন সদস্য রূপে ভারতে এসে পরবর্তী সময় বাংলার শিক্ষা কাউন্সিলের সভাপতি হন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন সাহেব। ব্রিটিশ কর্মচারী বিটন সাহেব 1801 থেকে 1851 খ্রিস্টাব্দ তাঁর জীবনীকাল বাংলার মেয়েদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্দেশ্যে রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার প্রমুখের সঙ্গে যোগাযোগ করেন। তিনি প্রথমে বাংলা মাধ্যমে এবং পরে ইংরেজি মাধ্যমে শিক্ষার প্রসারে গুরুত্ব দেন। নারীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্দেশ্যে 1849 খ্রিস্টাব্দের 7ই মে নেটিভ ফিমেল স্কুল নামে হিন্দু বালিকা বিদ্যালয় কলকাতায় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন বিটন বলেন যে, আমি বিশ্বাস করি আজকের দিনটি একটি বিপ্লবের সূচনা করতে যাচ্ছে। কিছুদিন পর এখানে একটি মহিলা কলেজও গড়ে ওঠে।
বর্তমানে এই স্কুলটি বেথুন স্কুল এবং কলেজটি বেথুন কলেজ নামে পরিচিত। বেথুন কলেজ হলো ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ। ফিমেল জুভেনাইল সোসাইটি, কলকাতা পাবলিক লাইব্রেরি ও বঙ্গ ভাষানুবাদ সমাজ গঠনে বেথুনের বিশেষ ভূমিকা ছিল। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা। ভারতে ইংরেজ শাসনের একটি বিশেষ দিক ছিল জনস্বাস্থ্য নীতি। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এই নীতির প্রথম প্রতিফলন ঘটেছিল। প্রেক্ষাপট অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে কি কি কারণ ছিল? পরিপূর্ণ শিক্ষাদান। 1820-র দশকে প্রতিষ্ঠিত স্কুল ফর নেটিভ ডক্টরস, সংস্কৃত কলেজ ও কলকাতা মাদ্রাসার চিকিৎসাবিদ্যা বিভাগে ব্যবহারিক অঙ্গ ব্যবচ্ছেদ ব্যবস্থা ছিল না। এছাড়া ব্যাপক পরিসরে চিকিৎসা প্রদানেরও অভাব ছিল। এই বিবিধ অভাব পূরণের জন্য লর্ড উইলিয়াম বেন্টিং একটি কমিটি গঠন করেন 1833 খ্রিস্টাব্দে। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর জন গ্র্যান্ট এবং অন্যান্য সদস্য ছিলেন জে.সি.সি. সাদারল্যান্ড, সি.ই. ট্রেভেলিয়ান, এম.জে. ব্রামলি, বাবু রামকমল সেন প্রমুখ। কমিটি সংস্কৃত ও আরবি ফার্সির পরিবর্তে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাদানের সুপারিশ করে। বেন্টিংয়ের পদক্ষেপ। ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং উপরোক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সংস্কৃত কলেজ ও মাদ্রাসার চিকিৎসাবিদ্যার বিভাগ এবং নেটিভ মেডিকেল স্কুল বন্ধ করে দেন 1 ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দে। পাশাপাশি এদেশীয় যুবকদের চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিভাগে ইংরেজিতে শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় ইউরোপীয় চিকিৎসা শাস্ত্র শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতায় 1835 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি মেডিকেল কলেজ বেঙ্গল নামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠিত হয়, যা সাধারণভাবে কলকাতা মেডিকেল কলেজ নামে পরিচিত। এর প্রথম অধ্যক্ষ ছিলেন মন্টফোর্ট ব্রামলি। কলেজের বাড়ি তৈরির জন্য জমি দান করেন মতিলাল শীল। লর্ড ডালহৌসির উদ্যোগে 1848 খ্রিস্টাব্দে কলেজের হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং নির্মাণ কার্য শেষ হয় 1852 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে কলেজে ক্লাস শুরু হয়। এখান থেকে পাশ করা উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ ডাক্তার ঢাকা, চট্টগ্রাম, মুর্শিদাবাদ, পাটনা প্রভৃতি স্থানে হাসপাতালের কাজে নিযুক্ত হন। 1856 খ্রিস্টাব্দে প্রথম মুসলিম ছাত্র হিসেবে রহিম খান এখান থেকে ডাক্তারি পাশ করেন। চিকিৎসাবিদ্যা চর্চায় নারীরাও অংশগ্রহণ করার অনুমতি পায় 1883 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে কাদম্বিনী বসু গাঙ্গুলি ছিলেন এখান থেকে পাশ করা প্রথম মহিলা ডাক্তার। 19 শতকের মধ্যে ভারতের দেশীয় চিকিৎসা ও ঔষধের স্থান দখল করে পাশ্চাত্য চিকিৎসা ব্যবস্থা ও পাশ্চাত্য ঔষধ। গুটি বসন্ত, কলেরা, প্লেগ এর মতো মহামারীর নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য কার্যক্রমের ক্ষেত্রেও ঔপনিবেশিক রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। একেই ঐতিহাসিক ডেভিড আর্নল্ড ভারতের মানব শরীরের ঔপনিবেশীকরণ বা কলোনাইজিং দ্য বডি বলে অভিহিত করেছেন। এরপরে আমরা জেনে নেব মধুসূদন গুপ্ত, প্রথম বাঙালি সব ব্যবচ্ছেদকারী ডাক্তার। কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রদের সব ব্যবচ্ছেদ বা মৃতদেহ কাটা অর্থাৎ অ্যানাটমি শিক্ষার প্রয়োজন হয়, কিন্তু তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে সব ব্যবচ্ছেদ করলে সমাজে পতিত বা একঘরে হয়ে যাওয়ার একটা ভয় ছিল। এজন্য কোনো ছাত্র সব ব্যবচ্ছেদে রাজি হতো না। এই পরিস্থিতিতে কলকাতা মেডিকেল কলেজের বাঙালি ছাত্র মধুসূদন গুপ্ত 1800 থেকে 1856 খ্রিস্টাব্দ সব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা ঘটান। মধুসূদনের সব ব্যবচ্ছেদের কাজে তাকে সহায়তা করেছিলেন
সেই কলেজের ছাত্র রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র প্রমুখ। তিনি 1840 খ্রিস্টাব্দে সাফল্যের সঙ্গে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। মধুসূদন বাংলায় লন্ডন ফার্মাকোপিয়া ও অ্যানাটমি গ্রন্থ দুটি এবং সংস্কৃত ভাষায় হুপারের অ্যানাটমিস্ট ওয়াদে মেকাম গ্রন্থটি অনুবাদ করেন। শুধু তাই নয়, তিনি বাংলার মানুষের জনস্বাস্থ্য ভাবনার ক্ষেত্রেও ছিলেন পথিকৃৎ। প্রসূতি স্বাস্থ্য, মহিলা জননতন্ত্র, বিভিন্ন ধরনের রোগ সম্পর্কেও তিনি গবেষণা করেন। 1843 থেকে 44 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত মেডিকেল কলেজের সেকেন্ডারি শ্রেণীর সুপারিনটেন্ডেন্ট হন। এরপরে আমরা দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সেখানে উচ্চশিক্ষার বিকাশ। 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচের ভিত্তিতে উচ্চশিক্ষার বিকাশের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে কলকাতায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। এই উদ্দেশ্যে লর্ড ডালহৌসির সময়কালে গঠিত হয় ইউনিভার্সিটি কমিটি। এই কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতে 7 আগস্ট 1856 খ্রিস্টাব্দের পরের বছর প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় 24 জানুয়ারি 1857 খ্রিস্টাব্দ। লর্ড ক্যানিং ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য এবং স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন প্রথম উপাচার্য। আচার্য এবং উপাচার্য সহ প্রায় 30 জনেরও বেশি ফেলোর ওপর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও সম্পত্তির পরিচালনা এবং তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1890 থেকে 92 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পরবর্তীকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1906 থেকে 1914 খ্রিস্টাব্দ এবং 1921 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভাগে দুবার এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং আশুতোষ মুখোপাধ্যায়ের উপাচার্য থাকাকালীন এই বিশ্ববিদ্যালয় উৎকর্ষের চরম পর্যায়ে পৌঁছায়। আশুতোষ মুখোপাধ্যায় তিনি সমগ্র ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও যে সকল পণ্ডিত মানুষেরা তাদের বিষয়ে পারদর্শিতা দেখিয়েছিলেন, তিনি সেই সকল পণ্ডিত মশাইদের খুঁজে এনে শিক্ষক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োজিত করেছিলেন। তার মধ্যে যেমন সত্যেন বোসের নাম আমরা পাই, তেমনি রাধাকৃষ্ণনের নামও আমরা উল্লেখ করতে পারি। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। প্রথমত, কলকাতা বিশ্ববিদ্যালয় সেনেটের প্রথম সভায় উপাচার্য সহ 22 জন ফেলো উপস্থিত ছিলেন। এই সভায় সেনেটকে কলা, আইন, চিকিৎসা ও সিভিল ইঞ্জিনিয়ারিং নামক 4টি বিভাগে বিভক্ত করা হয়। কলা বিভাগের ফেলোদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বিতীয়ত, সূচনাকালের প্রাথমিক পর্বে কলকাতা বিশ্ববিদ্যালয় পঠন পাঠন হতো না, বরং তা ছিল পরীক্ষা নিয়ামক ও ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। তাই সেই সময়ের বিভিন্ন স্কুল ও কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিতে হতো। তৃতীয়ত, এই বিশ্ববিদ্যালয় মূলত 2 ধরনের পরীক্ষা পরিচালনা করত, যথা এন্ট্রান্স পরীক্ষা ও বিএ পরীক্ষা। 1859 খ্রিস্টাব্দে কলা বিভাগে এই 2 পরীক্ষার মধ্যে একটি অন্তর্বর্তী এফএ পরীক্ষা, ফার্স্ট এক্সামিনেশন ইন আর্টস, নেয়ার ব্যবস্থা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 1857 খ্রিস্টাব্দে প্রথম এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থত, 1858 খ্রিস্টাব্দে প্রথম বিএ এবং 1861 খ্রিস্টাব্দে প্রথম এমএ পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট বা স্নাতক। দেলওয়ার হোসেন আহমেদ ছিলেন প্রথম মুসলিম স্নাতক। এশিয়ার প্রথম ডিলিট বেণীমাধব বড়ুয়া এখানকারই ছাত্র ছিলেন। অন্যদিকে কাদম্বিনী বসু গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু ছিলেন প্রথম 2 জন মহিলা গ্র্যাজুয়েট। 1883 খ্রিস্টাব্দে তারা এখান থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। তারা যে কলেজ থেকে পাশ করেছিলেন সেই কলেজটির নাম ছিল বেথুন কলেজ। পঞ্চমত, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে 1868 খ্রিস্টাব্দে
ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ নিজের নামে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি বা পিআরএস দানের ব্যবস্থা করেন। প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ষষ্ঠত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ এলাকা ছিল বিস্তীর্ণ। সারা পূর্ব ভারত, উত্তর ভারত এবং মধ্য ভারতের এক বৃহদাংশের কলেজ শিক্ষা সহ উচ্চশিক্ষা ছিল এর নিয়ন্ত্রণে। 1904 খ্রিস্টাব্দ থেকে এটি দেশের বৃহত্তম গবেষণা ও শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। আজ 2025 কলকাতা বিশ্ববিদ্যালয় এখনো স্বমহিমায় স্বগরিমায় তার উচ্চ পদ শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষার বিস্তারের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছে। এবার আমরা দেখে নেব এই দ্বিতীয় পর্ব থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন প্রথমে হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ক ডক্টর এম.জে. ব্রামলি, খ ডক্টর এইচ গুডিড, গ ডক্টর এন ওয়ালেস এবং ঘ ডক্টর জে গ্রান্ট। দ্বিতীয় প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ক 1817 খ্রিস্টাব্দে, খ 1847 খ্রিস্টাব্দে, গ 1800 খ্রিস্টাব্দে এবং ঘ 1818 খ্রিস্টাব্দে। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিষয়ক কোন নির্দেশনামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? তৃতীয় প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে হেয়ার স্কুল, 2 নম্বরে রয়েছে কলকাতা মাদ্রাসা, 3-এ রয়েছে হিন্দু কলেজ এবং 4-এ এশিয়াটিক সোসাইটি। খ স্তম্ভে রয়েছে এতে 1784 খ্রিস্টাব্দ, বিতে 1817 খ্রিস্টাব্দ, সিতে 1818 খ্রিস্টাব্দ এবং ডিতে 1781 খ্রিস্টাব্দ। সংক্ষিপ্ত প্রশ্নাবলী, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো বা বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, মেকলে মিনিট কি? তৃতীয় প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? ব্যাখ্যামূলক প্রশ্নাবলী 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। 1. পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগের ক্ষেত্রে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 2. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, 19 শতকে বাংলায় নারী শিক্ষার প্রসারকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। শেষ প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা এবং প্রসার সম্পর্কে আলোচনা করো। আমার আলোচনা এখানেই শেষ। আশা করছি তোমরা প্রত্যেকে প্রশ্নগুলি অনুশীলন করবে, সামনে পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে। আমার দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।